ইতিহাসের পাতায় এমন কিছু নাম লেখা থাকে যেগুলো শুধু মানুষ নয়, এক একটি প্রতীক, প্রতিরোধের, আত্মমর্যাদার কিংবা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। আজ আমরা কথা বলবো এমন দুইজন মানুষকে নিয়ে যাদের নাম শুনে আজও আলোড়ন ওঠে মুসলিম বিশ্বের দুনিয়া জুড়ে। তারা হলেন সাদ্দাম হোসেন এবং ওসামা বিন লাদেন। একজন ছিলেন আরবের একচ্ছত্র শাসক, যিনি পশ্চিমাদের চোখে ছিলেন আগ্রাসী, কিন্তু তার জাতির চোখে ছিলেন রক্ষাকর্তা। আর আরেকজন ছিলেন গেরিলা স্ট্র্যাটেজির মাস্টার, যিনি ইসলামী বিশ্বে এক অনন্য প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিলেন। আজও তারা কেন আলোচিত? এই ভিডিওতে আমরা জানব তাদের জীবনের গল্প, বিশ্লেষণ করব তাদের ভূমিকা এবং খুঁজে দেখব তাদের প্রতি এই ভালোবাসা ও ভয় কেন সমানভাবে বর্তমানে রয়েছে। ইরাকের মাটি থেকে উঠে আসা একটি সাহসী নাম সাদ্দাম হোসেন। দরিদ্র পরিবারে জন্ম নিয়েছিলেন, কিন্তু তার ভেতরে ছিল শাসকের দৃঢ়তা, বীরের সাহস। 1979 সালে যখন তিনি ইরাকের প্রেসিডেন্ট হন, তখন গোটা আরব দুনিয়া দেখল এক অদ্ভুত পরিবর্তন। দেশ জুড়ে শিল্প, শিক্ষা, স্বাস্থ্য আর অবকাঠামোর উন্নয়ন শুরু হলো। ইরাক হয়ে উঠল তেল সমৃদ্ধ এক শক্তিশালী রাষ্ট্র। কিন্তু এই উন্নয়নের আড়ালে ছিল এক আগ্নেয়গিরি। সাদ্দাম জানতেন পশ্চিমারা কখনো চায় না কোনো মুসলিম রাষ্ট্র শক্তিশালী হোক, তাই তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুঁয়ে দিলেন। আমেরিকার চোখে চোখ রেখে বললেন, আমরা কারো দাস নই, ইরাক মাথা নিচু করবে না। 1980 সালে ইরান ইরাক যুদ্ধ শুরু হলে সাদ্দাম ছিলেন সেই লৌহ মানব যিনি 8 বছর ধরে এক বিশাল ধর্মীয় রাষ্ট্রের সাথে যুদ্ধ চালিয়ে যান, তবুও পিছু হটেন না। এরপর 1990 সালে কুয়েত দখল করে নিলেন। আমেরিকা ও তার মিত্রদের চোখে এটা ছিল যুদ্ধের ঘোষণা। শুরু হলো গালফ ওয়ার। সাদ্দামের সামরিক শক্তি, স্কাট, মিসাইল আর বারবার মৃত্যু থেকে বেঁচে যাওয়া তাকে আরবদের চোখে এক জীবন্ত কিংবদন্তি করে তোলে। তার ভাষণগুলো ছিল আগুনের মতো। তিনি বলতেন, আমাদের ওপর যদি আগুন পড়ে আমরাও তাদের শহরে আগুন ছড়িয়ে দেব। আমেরিকার নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ, এমনকি দেশজুড়ে বোমাবর্ষণ কিছুই তাকে দমন করতে পারেনি। কিন্তু শেষ পর্যন্ত 2003 সালে আমেরিকা তার বিরুদ্ধে মারাত্মক অস্ত্র আছে অভিযোগ তুলে ইরাকে আক্রমণ করে। তাকে বন্দী করা হয়, বিচার করা হয়, আর তার নিজের মাতৃভূমিতেই তাকে ফাঁসিতে ঝোলানো হয়, তাও আবার ঈদের দিনে। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে তার মুখে ছিল আত্মসম্মানের ভাষা। বিচারককে চোখে চোখ রেখে বলেছিলেন, আমার মৃত্যু একদিন ইতিহাস হয়ে থাকবে। আজও বহু মুসলমানের চোখে সাদ্দাম হলেন সেই নেতা যিনি মুসলিম বিশ্বকে মাথা তুলে চলতে শিখিয়েছিলেন। তিনি ছিলেন কেবল রাষ্ট্রনায়ক নন, ছিলেন সম্মানের প্রতীক, এক অবিচল আরব লৌহমানব। আরেকজন মুসলিম নেতা ছিলেন ওসামা বিন লাদেন। সে ছিল ধনী, প্রভাবশালী, সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ, বিলিয়ন ডলারের নির্মাণ কোম্পানির উত্তরাধিকারী। কিন্তু সে তার বিলাসবহুল জীবন বেছে নেয়নি। চোখে ছিল মুসলিম উম্মার অবমাননার প্রতিশোধ। তিনি ছিলেন ওসামা বিন লাদেন, একটি নাম, একটি ভয় আর একটি চ্যালেঞ্জ। 1980-র দশক, সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করে নিয়েছে। তখন লাদেন যায় আফগানে মুজাহিদদের পাশে দাঁড়ায়। মজার ব্যাপার হলো, তখন আমেরিকায় তাকে সাহায্য করেছিল, অস্ত্র প্রশিক্ষণ দিয়েছিল এই সব মুজাহিদদের। কিন্তু সময় বদলায়। যখন রাশিয়া পালিয়ে যায়, তখন ওসামা বুঝে যান পরবর্তী শত্রু আর কেউ নন। এরপরই গড়ে তোলেন আল কায়দা নামের একটি সাজোয়া ছায়া সংগঠন, যার উদ্দেশ্য ছিল একটাই, পশ্চিমাদের দখলদারিত্বের বিরুদ্ধে বিশ্বব্যাপী মুসলিম প্রতিরোধ গড়ে তোলা। আর তখনই শুরু হয় সেই চরমপন্থার রাজনীতি, যা একদিন বিশ্বকে কাঁপিয়ে তুলবে। 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটি টুইন টাওয়ার গুড়িয়ে যায় আকাশপথে ছিনতাই করা বিমানে। হাজার হাজার মানুষ মারা যায়। ঘটনার পরপরই আমেরিকা একটাই নাম মুখে বলতে থাকে, ওসামা বিন লাদেন। যদিও এই ঘটনার দায় স্বীকার করে আল কায়দা, লাদেন হয়ে ওঠেন মুসলিম বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত মানুষ। তার মাথার দাম ঘোষণা হয় কোটি কোটি ডলার। স্যাটেলাইট, ড্রোন, গোয়েন্দা সব ছুটে বেড়াতে থাকে তার খোঁজে, কিন্তু লাদেন গায়েব হয়ে যান। আফগানিস্তান, পাকিস্তান, পর্বত, গুহা, এমনকি ভিন্ন নাম, সব কিছু ব্যবহার করে তিনি 10 বছরেরও সময় বেশি আড়ালে থাকেন। 2011 সালের 2 মে পাকিস্তানের অ্যাবেটাবাটে গভীর রাতে মার্কিন নেভিসিল কমান্ডোরা অভিযান চালায়। দাবি করা হয় লাদেনকে গুলি করে হত্যা করা হয়েছে। বাস্তবতা হলো লাদেনের নাম ইতিহাসে অম্লান,
কারো চোখে সে সন্ত্রাসী, আবার কারো চোখে সে একজন প্রতিরোধ যোদ্ধা। কিন্তু কথা অস্বীকার করা যায় না, একক কোনো মুসলিম ব্যক্তিকে নিয়ে আমেরিকা এমন ভয়ে ভুগেছে, এমন যুদ্ধ চালিয়েছে যেটা ইতিহাসে বিরল। সে ছিল এক বিপ্লবের নাম, পশ্চিমাদের চোখে সন্ত্রাসের প্রতীক, কিন্তু মুসলিম বিশ্বে সে আজও এক সাহসী প্রতিরোধের প্রতীক। সাদ্দাম ছিলেন একজন রাষ্ট্রপ্রধান, যিনি তেল এবং ভূরাজনৈতিক অবস্থানের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক দেশের নেতা। তিনি আমেরিকার কথা মতো চলেননি, তাদের তেল কোম্পানিকে দিতেও চায়নি সুযোগ, বরং সোজাসাপটা বলেছিলেন ইরাকের সম্পদ ইরাকিদের। আর লাদেন, সে ছিল সীমাহীন ছায়াযোদ্ধার যোদ্ধা, যার কোনো রাষ্ট্র ছিল না, কিন্তু প্রভাব ছিল পুরো মুসলিম তরুণ সমাজের মধ্যে। সে ছিল এক চিন্তার বিস্ফোরণ, যা সীমান্তে আটকানো যায় না। এই ভয়ের প্রতিক্রিয়ায় আমেরিকা শুরু করে মিডিয়া যুদ্ধ। CNN, BBC, ফক্স নিউজ সহ পশ্চিমা মিডিয়াগুলো দিনরাত প্রচার করে সাদ্দাম ডিক্টেটর, লাদেন টেরোরিস্ট। কোটি কোটি মানুষের চোখে এই দুই ব্যক্তিকে খলনায়ক বানানোর জন্য চলে এক দানবীয় প্রচারণা। ইসলামের নামের সাথেই জুড়ে দেওয়া হয় সন্ত্রাস শব্দটি। বিশ্বজুড়ে মুসলিমদের ভাবমূর্তি বিনষ্ট করতে শুরু হয় সাংস্কৃতিক এবং মানসিক দখলদারিত্ব। কিন্তু শুধু প্রচারণা করে থেমে থাকেননি, সাদ্দামের বিরুদ্ধে চালানো হয় 13 বছরব্যাপী অর্থনৈতিক নিষেধাজ্ঞা, যাতে লক্ষ লক্ষ শিশু মারা যায় খাদ্য ও ওষুধের অভাবে। এরপর সরাসরি সামরিক আগ্রাসন, যুদ্ধ, বোমাবর্ষণ, এমনকি তার ফাঁসির মঞ্চ পর্যন্ত পৌঁছানো হয়। আর লাদেনের খুঁজে ছুটে বেড়ায় হাজারো ড্রোন, গোয়েন্দা এজেন্সি, কমান্ডো ইউনিট। এক ব্যক্তিকে ধরতে আফগানিস্তান ও ইরাক ধ্বংস করে ফেলে আমেরিকা। কিন্তু প্রশ্ন হলো, কেন এত আতঙ্ক? কারণ এই দুইজন মুসলিম নেতার মুখে ছিল এমন কিছু কথা যা পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করেছিল। তারা মুসলমানদের বুঝিয়ে দিতে চেয়েছিল, তোমরা দুর্বল নও, বরং বিভক্ত। তারা বলেছিল, নিজেদের ইতিহাসকে মনে রাখো, সম্মানকে রক্ষা করো, প্রতিরোধ করো। সাদ্দাম ও লাদেন হয়তো আজ বেঁচে নেই। এই দুই নাম শুধু ইতিহাসেই নয়, বরং ভবিষ্যতের প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। পশ্চিমাদের চোখে তারা সন্ত্রাসী, কিন্তু মুসলিম দুনিয়ার লাখো মানুষের কাছে হৃদয়ে, দোয়ায় তারা বীর, তারা শহীদ, তারা প্রতিরোধের প্রতীক। সাদ্দাম হোসেন এবং ওসামা বিন লাদেন, এই দুই নাম আজও উচ্চারিত হয় শ্রদ্ধা আর ভালোবাসার সাথে। কেননা তারা শুধু কথা বলেনি, তারা দৃষ্টান্ত স্থাপন করেছে। যখন মুসলিম দুনিয়া চিপ ছিল, তখন এরা বলেছিল, আমরা মাথা নত করব না।